দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সিবিএসই বোর্ডের ক্লাস 10 এর প্রথম যে গল্প জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন এই গ্রন্থটি থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে এবং জ্ঞানচক্ষু গল্পটি নিটোল একটি ছোট গল্প। এই গল্পে আমরা গল্পের নায়ক তপনকে দেখতে পাই। তপন হলো একটি বালক যে গল্পের বই পড়তে ভালোবাসে, গল্প লিখতে ভালোবাসে। তার কাছে একটি ভ্রান্ত ধারণা ছিল। সেই ভ্রান্ত ধারণাটি হলো লেখক মানেই কোনো অন্য গ্রহ থেকে আসা কোনো জীব। মানে ও ভাবতো লেখক মানে কি না কি, মানে লেখক হতে গেলে হয়তো তার 4টা হাত 4টা পা এরকম একটা কোনো ব্যাপার, অন্য গ্রহ থেকে আসা জীব। কিন্তু তার এই ভুলটি ভেঙে যায়, মানে তার যে এই যে ভ্রান্ত ধারণাটা, সে এই ভ্রান্ত ধারণাটা ভেঙে যায় তখনই যখন ছোট মাসির বিয়ে ঠিক হয়। কারণ কি, ছোট মাসির বিয়ে ঠিক হয়েছিল একটি গল্প লেখকের সাথে। তিনি নাকি সত্যি সত্যি গল্প লেখেন এবং সেই গল্পগুলো নাকি ছাপাও হয়। তো এই মেসোমশাইকে দেখে, মানে ছোট মেসোমশাইকে দেখে তপনের যে ভুল, সেই ভুলটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে যায়। তখন তার একবার এই গল্পে জ্ঞানচক্ষু খুলেছিল। বিয়ে উপলক্ষে যখন তপন প্রথম তার ছোট মেসোকে দেখে, তখন দেখেই তো প্রথমে তার বললামই এখনই যে জ্ঞানচক্ষু খুলে যায়। ছোট মেসো একদম অবিকল মানুষের মতো, তার বাবা কাকা মামাদের মতোই সাধারণ মানুষ। গল্প পড়ে, টিভি দেখে, নিউজ পেপার পড়ে এবং সবার সাথে তর্কও করে এবং বলে এ দেশের কিচ্ছু হবে না বলে আড্ডা মারতে চলে যায়। তো সব জিনিসই তো মিলে যাচ্ছে, খাওয়ার সময় খায়, দাড়ি কামায়, সবকিছুই করে, তো সব মিলে যাচ্ছে। অতএব মানুষই তো লেখক। যেটা তপনের একটা ভ্রান্ত ধারণা ছিল, সে ভ্রান্ত ধারণাটা তাহলে ভেঙে গেল। এবং গরমের ছুটি উপলক্ষে তপন যখন এই ছোট মেসোকে সামনাসামনি সচরাচর সব সময় দেখতে থাকলো, তখন তপনের একটা সময় মনে হলো যে মানুষই তো সে, এবং মানুষ হয়ে যখন সে গল্প লিখতে পারছে, তাহলে আমি কেন পারবো না। মানে তপন তপন কেন পারবে না গল্প লিখতে। তো ছোট মেসোকে দেখে কিন্তু তপনের গল্প লেখার একটা নতুন করে বাসনা বা ইচ্ছা তৈরি হয় এবং সে কিন্তু একটা আস্ত গল্প লিখেও ফেলে। এবং গল্পটি লেখার পরে সে কিন্তু প্রথম গিয়ে তার ছোট মাসিকে দেখায়। এবং ছোট মাসি, নতুন বিয়ে হয়েছে বুঝতেই পারছো, ছোট মাসি তপনের থেকে 8 বছরের বড়। এবং মামা বাড়িতে গেলে সবচেয়ে বেশি ফ্রেন্ড যদি ক্লোজ হয়, তাহলে সেটা তার ছোট মাসি। কিন্তু এখন জানি এই বিয়ের পরে ছোট মাসি তার একটু কেমন মুরব্বি মুরব্বি হয়ে গেছে। মানে মুরব্বি মুরব্বি বলতে একটু বড় হয়ে গেছে। মানে বিয়ের পরে মেয়েরা যেমন হয়, তখন তো আর বাচ্চাদের সাথে খেলবে না, সে সে তখন অন্য টিম হয়ে গেছে তার। মানে মাসি, তার মা, তার যে দিদি, অন্য ওদের সাথে তখন তার আলোচনা। স্বাভাবিকভাবে তপনকে সে একটু কমই পাত্তা দিবে, এটাই স্বাভাবিক। এই কারণেই বলা হয়েছিল যে ছোট মাসি কিন্তু মুরব্বি মুরব্বি হয়ে গিয়েছে। এবং এই ছোট মাসিকে যখন তপন প্রথম গল্পটি দেখায়, ছোট মাসি পড়েছিল, ওর আদৌ পড়ে কি বুঝেছিল জানি না, কিন্তু ছোট মাসি পড়ে এক দৌড়ে তার ছোট মেসো তখন ঘুমাচ্ছিল দুপুরবেলা, সেই ছোট মেসোর দিকে ধাবিত হয়। তপন অবশ্য থামানোর চেষ্টা করেছিল না বলে, আবার একদিকে মনে মনে পুলকিত হয়েছিল যে যাচ্ছে যাক না, তার গল্পটাই তো নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আটকানোর চেষ্টা করলেও মনে মনে কিন্তু পুলকিত হয়েছে। ছোট মেসোর দিকে যখন ছোট মাসি ধাবিত হয়, তখন গিয়ে ছোট মাসি তার বরকে, মানে ছোট মেসোকে রিকোয়েস্ট করেছিল যে তপনের গল্পটি যদি ছাপিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে যেন তিনি সেটি ছাপিয়ে দেয়। এবার দেখো, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির লোককে ইমপ্রেস করার জন্যই হোক বা ভালো লাগে সেই দিক থেকেই হোক, যে কারণেই হোক না কেন, তার ছোট মেসো কিন্তু বলেছিল যে তপনের লেখার কিন্তু হাত রয়েছে। এবং তিনি যদি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলেন যে এই গল্পটা ছাপিয়ে দেওয়ার কথা, তিনি কিন্তু না করতে পারবেন না, তিনি কিন্তু গল্পটি ছাপিয়ে দেবেন। তো স্বাভাবিকভাবেই ছোট মাসি
নিজের ক্রেডিট নেওয়ার জন্য, যে দেখো আমার বর এই সমস্ত কিছু করে দিচ্ছে, নিজের ক্রেডিট নেওয়ার জন্য কিন্তু সে রিকোয়েস্ট করলো যে তাহলে বাপু তুমি কিন্তু এই তপনের গল্পটি ছাপিয়েই দিও, এবং মেশো কিন্তু রাজিও হলো। আর এইভাবে চলতে চলতে যখন গরমের ছুটি শেষ হয়ে গেল, তখন ছোট মাসি এবং মেশো তপনের লেখা গল্পটি নিয়ে বাড়ি চলে গেল। ছোট মাসি এবং মেশো ছুটি ফুরিয়ে গেলে তারা বাড়ি চলে গেল। স্বাভাবিকভাবে এদিকেও তপনের তো স্কুল খোলার সময় হয়ে গেছে, তপনরাও কিন্তু বাড়ি ফিরে আসলো। আর যেহেতু তার গল্পটা ছাপাতে নিয়ে গিয়েছিল, এই কারণে বাড়িতে তপনের নাম হয়ে যায় কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক। মানে সবাই তাকে খ্যাপাতে থাকলো কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক বলে। তপন মনে মনে সেটাতে আনন্দিতই পাচ্ছিল, বরং তার কোনো যায় আসছিল না, যে বলছে বলুক। আর অনেক দিন হয়ে গেছিল তো গল্পটি নিয়ে যাওয়ার, মিডিলে অনেকটা গ্যাপ হয়ে গেছিল। আর এর মিডিলে তপন তার ছাদে উঠে মানে চুপি সারে দু তিনটা কিন্তু আস্ত গল্প আরো লিখে ফেলেছিল। কারণ তপনকে গল্প লেখার একটা নেশা পেয়ে গিয়েছিল তপনের। মানে যখন পারছে তখনই বসে বসে গল্প লিখছে। তো দু তিনটা গল্প আরো লিখে ফেলেছে। আর এইদিকে প্রথম গল্পের কথা ভুলে গেছে, মানে সেটা যে মেশো নিয়ে গেছে, কি হলো না হলো সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল। এমন সময় ঘটলো এক অলৌকিক ঘটনা, মানে আশ্চর্যজনক ঘটনা। এবার এই আশ্চর্যজনক ঘটনাটা কি, সেটা নিয়ে চলো আলোচনা করি। অলৌকিক ঘটনাটি ঘটেছিল একদিন হঠাৎ করে। তপনের ছোট মাসি এবং ছোট মেশো তাদের বাড়িতে ঘুরতে আসে। ঘুরতে আসার সময় ছোট মেশোর হাতে একটা সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা তিনি কিন্তু নিয়ে প্রবেশ করছিলেন। এবার এই সন্ধ্যাতারা পত্রিকাটা দেখেই তপনের মন কিন্তু হঠাৎ করে ছলাৎ করে উঠেছিল, মানে তার রক্ত ছলাৎ করে উঠেছিল। মানে দেখবা হঠাৎ কাউকে দেখে নিলে তোমার যেমন হার্টবিট বেড়ে যায়, সেমনি তপনের এই সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তার কিন্তু ছলাৎ করে উঠেছিল বুকটা, এবং সে ভাবছিল নিশ্চয়ই সেই অলৌকিক ঘটনাটি ঘটে গেছে আজ। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে শ্রী তপন কুমার রায় এবং তার গল্প ছিল প্রথম দিন। এটি সন্ধ্যাতারা পত্রিকার যে সূচিপত্রে, সেই সূচিপত্রে নামটি লেখা ছিল, এবং এটি নিয়ে বাড়িতে পুরো রীতিমতো শোরগোল পড়ে যায়। মানে সবাই কিন্তু ধন্যি ধন্যি হয়ে যায়, এবং গল্পের বইটি প্রত্যেকের হাতে হাতে কিন্তু বাড়িতে ঘুরে বেড়ায়। এবং তপনও এটাতে বেশ আপ্লুত হয়। তপন যে একটু পড়ে দেখবে, মানে গল্পের বইটা যে হাতে পাবে, সেই সুযোগটা কিন্তু তপন পায়নি, বা অনেকক্ষণ পরে পেয়েছিল। এবং তার মা তাকে বলেছিল যে তুই বরং এখানে বসে পড়ে শোনা, সবাই আমরা শুনি। তো তপন তখন একটু গলাটা পরিষ্কার করে নেয় এবং করে করে নিয়ে সে কিন্তু পড়তে বসে। কিন্তু যখন সে পড়তে বসলো, মানে গল্পটা পড়ে যখন শোনাবে, তখন অবাক হয়ে গেল। তখন শুধু গড়গড়িয়ে পড়েই গেল গল্পটা, তার মানে কিন্তু বুঝতে পারলো না। কেন বলতো? কারণ গল্পটি তপনের নামে ছাপা হলেও গল্পটি আগাগোড়া কিন্তু কারেকশন করে দিয়েছে তার মেশো। মানে সামান্য একটু কারেকশনের নাম করে তার মেশো গল্পটি পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, মানে আগাগোড়া কারেকশন করে দিয়েছে। এখানে তপনের কোনো অস্তিত্বই নেই, তপনের কোনো ভূমিকাই নেই। গল্পটি হতে পারে তপনের নামে লেখা, কিন্তু তপনের এখানে কোনো ভূমিকাই ছিল না। গল্পটি পড়ে যখন তপন শোনায় সবাইকে, সবাই তাকে ধন্যি ধন্যি করলেও তপনের কিন্তু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কারণ গল্পটি ছিল সম্পূর্ণ তপনের অচেনা। এই জায়গাটাতে তপনের আরেকবার জ্ঞানচক্ষু খুলে যায়। মানে গল্পে আমরা তপনের দুইবার জ্ঞানচক্ষু খুলতে দেখি। প্রথম যখন তার মেশোকে দেখেছিল, তার একটা ভ্রান্ত ধারণা ছিল যে লেখক মানেই কোনো অন্য গ্রহ থেকে আসা জীব। সেটা যখন ভুল ভেঙে যায়, তখন একবার জ্ঞানচক্ষু খোলে। এবং দ্বিতীয় জ্ঞানচক্ষুটা কখন খুলেছিল? দ্বিতীয় জ্ঞানচক্ষুটা খুলেছিল যখন তার মেসোমশাই কারেকশন করার নামে পুরো গল্পটাই মানে চেঞ্জ করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল। তখন কিন্তু তার আবার পুনরায় আরেকবার জ্ঞানচক্ষু খোলে, এবং সেই অবস্থায়
তপনের সে মন ভারাক্রান্ত অবস্থায় সে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল, এবং এটা কিন্তু ছিল তার দৃঢ় সিদ্ধান্ত, মানে একদম সে মন থেকে এটা সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত? সে ভাবছিল যে এর পরবর্তীতে যদি কোনোদিন তাকে গল্প ছাপাতে দিতেই হয়, সে নিজে গিয়ে পত্রিকার সম্পাদককে দিবে। তাতে যদি পত্রিকার সম্পাদক সেটাকে ছাপায় তো ভালো, না ছাপালেও কোনো দুঃখ নেই, কিন্তু সে কারো রেফারেন্সে সে কিন্তু গল্প ছাপাতে দেবেন। তাহলে তপনের যে বাড়ির লোক যারা তাকে টিটকিরি দিচ্ছিল বা তাকে যে কথা শোনাচ্ছিল, এইসব কথা শুনে তপন ভীষণ দুঃখিত হয়, এবং সে কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করে বসে, যে প্রতিজ্ঞাটা হলো এর পরবর্তীতে যখনই সে ছাপাতে যাবে, সে তার ভালো হাতের লেখা হোক আর খারাপই হোক, মানে হাতের লেখা বলতে পাকা হাতের লেখা হোক বা খারাপই হোক, সে নিজে যাবে। কারো কাজ দিয়ে বা কারো ক্রেডিট নিয়ে সে ছাপাতে যাবে না গল্প, এটাই সে মনে মনে প্রতিজ্ঞা নেয়। এবার আসি আমরা একটু আলোচনা বিষয়ে, মানে বিষয়বস্তু কমপ্লিট আমাদের হয়ে গেল, এবার একটু সামান্য আলোচনা বিষয়ে আসছি। আলোচনাটি শেষ করে তারপর আমরা প্রশ্ন উত্তরের পরবর্তী দিনে আসব। তো চলো একটু আলোচনা সামান্য করে নিই। জ্ঞানচক্ষু গল্পে আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু বলতে মানুষের অন্তর্দৃষ্টিকে বুঝিয়েছেন। আরেকবার বলে দেই, জ্ঞানচক্ষু গল্পে আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু বলতে মানুষের অন্তর্দৃষ্টিকেই এখানে বুঝিয়েছেন। এই গল্পে তপনের যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি দুবার খুলেছিল। তোমরা জানো বা আমি একটু আগেও বললাম, প্রথমবার যখন তপন তার নতুন মেসোমশাইকে দেখে ফেলেছিল, মানে দেখেছিল, এবং তিনি যে সম্পূর্ণ একটা মানুষের মতো, তিনি যে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, এটি দেখে তপনের প্রথমবার জ্ঞানচক্ষু খুলে যায়। এবং সেকেন্ড টাইম তার জ্ঞানচক্ষু খুলে যখন সে তার মেসোমশাইয়ের ক্রেডিটটাই, তার মেসোমশাই বেশি ক্রেডিট নিয়ে চলে যায়, মানে তপনের লেখা, কিন্তু তপনের কোনো এখানে দামই থাকলো না, মানে সমস্ত ক্রেডিটটা তার মেসোমশাই নিয়ে চলে গেল। এই জায়গাটাতে তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলেছিল। তাই এই গল্পে লেখিকা আশাপূর্ণা দেবী তপনের যে দুবার জ্ঞানচক্ষু খোলার যে আমাদের পটভূমিটা তৈরি করেছিলেন, বা যে দুবার জ্ঞানচক্ষু খোলার যে পরিস্থিতি হয়েছিল তপনের, এই জিনিসটাকেই তিনি বারবার প্রতিফলিত করেছেন গল্পটিতে। এবং যেহেতু তপনের জ্ঞানচক্ষু খোলা তপনের এই গল্পে তার বাস্তববোধের যে জাগরণ হয়েছিল, সেই বাস্তববোধের জাগরণকেই লেখিকা পুরো গল্প জুড়ে দেখিয়েছিলেন। মানে তপনের যে অন্তর্দৃষ্টি যেটা খুলেছিল, জ্ঞানচক্ষু দুবার খুলেছিল এই গল্পে, সেই জ্ঞানচক্ষু খোলার বা বাস্তববোধের যে জাগরণ, সেটিকে লেখিকা আশাপূর্ণা দেবী দুবার দেখিয়েছিলেন, এবং পুরো গল্পটি জুড়ে এটাই ঘোরাফেরা করছে। এই জন্য বলতে পারি আমরা এই জ্ঞানচক্ষু গল্পটির নামকরণ সার্থক হয়েছে, এবং লেখিকা তপনের যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টির জাগরণ খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তাই জ্ঞানচক্ষু গল্পের নামকরণটি সার্থক। দেখো, ভিডিওটি সামান্য ভুল ত্রুটি যদি হয়ে থাকে দাদা মনে করে ক্ষমা করে দিও। তো আশা করি তোমাদের অনেকেরই উপকারে লাগবে। আরো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। আরো এরপরে প্রশ্ন উত্তরের ভিডিও থাকবে বা অন্যান্য অনেক ভিডিও থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।